মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। এ কি হলো গো? আমাদের কি সর্বনাশ হলো গো? কি হয়েছে? কি সকালবেলা এমন হাঁক পেড়ে কাঁদছো কেন? জঙ্গলের মধ্যে লকাইয়ের কাটা মুন্ডু পড়ে আছে। কি বলছো? কাটা মুন্ডু? হ্যাঁ আর বলছি কি বলছো তুমি? চলো চলো চলো, দেখবে চলো। চলো তো দেখি। এ নিশ্চয়ই কোনো পিশাচের কাজ। ওই তো। তুমি কখন দেখলে? ওই সকালবেলা ঘাটে যাওয়ার সময় বিশ্রী ভাবে থেতলে মেরেছে গো। পুরো ওই গিলু গিলু টিলু বের করে খেয়েছে। দেখো মাথাটার আর কি। এ তো দেখে মনে হচ্ছে ভেজাখোর পিশাচের কাজ। ভেজাখোর পিশাচ? হায় হায় হায়, কি হবে গো? চলো চলো চলো, চৌধুরী বাড়িতে যাই। এক কাজ করো, চলো চলো চলো। বাবুজি বাবুজি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আরে আস্তে আস্তে আস্তে, সকালবেলা এত চেঁচামেচি করো না তোমরা। কি হয়েছে পরিষ্কার করে বললে তবে তো বুঝবো। আমাদের আমাদের জঙ্গলে লকাইয়ের গিলু খাওয়া মুন্ডু পড়ে আছে বাবু। বলো এ কি? নিশ্চয়ই কোনো ভেজাখোর পিশাচের কাজ। আমাদের বাঁচান বাবু, আমাদের কিছু বাঁচান। করুন বাবু। এভাবে চললে তো আমরা উজাড় হয়ে যাব বাবু। সন্ধ্যের পর আর বাড়ি থেকে বেরোতেই পারবো না। আরে পিশাচ দৈত্য দানব এসব হয় না, এ নিশ্চয়ই হায়নার কাজ। না 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 বাবু, হায়না নয়। এমন নৃশংস ভাবে মাথাটা থেঁতলে ঘিলু বার করে খেয়েছে বাবু। বাবু আপনি না দেখলে বিশ্বাস করবেন না। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। এখন তোমরা সবাই যাও তো। কি করবো এখন? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প জাদুকর সত্যচরণ ও তোতাপুরি পাঁঠা। এই গল্পটি করুণা প্রকাশনী থেকে প্রকাশিত জাদুকর সত্যচরণের জাদু কাহিনী এই বইটি থেকে নেওয়া। গল্প পাঠে অগ্নি এবং জাদুকর সত্যচরণের চরিত্রে শেখর। শুরু হচ্ছে জাদুকর সত্যচরণ ও তোতাপুরি পাঁঠা। কথায় বলে রেল স্টেশনের কাছে যাদের বাড়ি তারাই স্টেশনে দেরিতে পৌঁছে ট্রেনে উঠতে পারে না। আমার অবস্থাও অনেকটা তেমনই হলো। অক্রুর দত্ত লেনের আমার মেস বাড়ি থেকে যেখানে করোনার টিকা দেওয়া হচ্ছে সেই স্বাস্থ্যকেন্দ্রের দূরত্ব মাত্র 5 মিনিট। কিন্তু সকাল 10টায় সেই স্বাস্থ্যকেন্দ্র খুললেও আমার সেখানে পৌঁছতে বেলা 11টা বেজে গেল। আজ সেকেন্ড ভ্যাকসিন নেওয়ার দিন। ঠিক করেই রেখেছিলাম আজ আর কাজে বেরোবো না। বেলা 8টা পর্যন্ত বিছানাতেই শুয়ে থেকে তারপর গিয়েছিলাম বাড়ির কাছেই শিয়ালদার কোলে মার্কেটে। রান্নার ঠাকুর জগন্নাথ 1 মাসের ছুটি নিয়ে দেশে যাওয়ায় ইদানিং নিজেই রান্না করে খাচ্ছি। একটু অসুবিধে হচ্ছে ঠিকই, তবে একটা সুবিধাও হয়েছে, নিজের ইচ্ছে মতো রান্না করে খেতে পারছি। কোলে মার্কেটে ঢুকেই মাংসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা কচি পাঁঠা ঝুলতে দেখে প্রথমে 1 কিলো মাংস কিনলাম। তারপর পরিচিত এক মাছওয়ালার থেকে একটা বর্ষার ইলিশ আর কিছু আনাজপাতি কিনে বাসায় ফিরতেই প্রায় 10টা বেজে গিয়েছিল। তারপর ইলিশ মাছ ভেজে মাংসে নুন হলুদ মাখিয়ে চাল ধুয়ে রাইস কুকারে চাপিয়ে সব শেষে স্নান সেরে তৈরি হয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে একটু দেরি হয়ে গেল। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের সামনে তখন অন্তত প্রায় 200 লোকের লম্বা লাইন। অনলাইনে আমার রেজিস্ট্রেশন করা থাকলেও একটা কাউন্টার থেকে নাম্বার লেখা কুপন নিতে হলো, কারণ ওই নম্বর অনুসারেই টিকা দেওয়া হচ্ছিল। কুপনে আমার নম্বর লেখা ছিল ঠিক 200। হিসেব করে দেখলাম 200 নম্বরের ভ্যাকসিন নেওয়ার ডাক আসতে অন্তত আরও 3 ঘন্টার সময় তো লাগবেই। ততক্ষণে ঘরে ফিরে মাংস রান্না করে ধীরে সুস্থে খেয়েও আসতে পারবো। এই কথা ভেবে সবে যখন মেস বাড়ির উদ্দেশ্যে পা বাড়িয়েছি, ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ালো একজন লোক। লোকটির পরনে প্যান্টের ওপর ডোরাকাটা টি শার্ট, মাথায় একটা টুপি। সেই টুপি আর মুখে বাঁধা মাস্কের ফাঁক গলে লোকটার মুখমণ্ডলে শুধু তার চোখ দুটোই দেখা যাচ্ছিল।
তবুও তার ঢ্যাঙা চেহারা আর দুহাতের আঙুলের রঙিন পাথর বসানো আংটিগুলো দেখে মুহূর্তের মধ্যে লোকটাকে চিনতে পারলাম। লকডাউন ইত্যাদি বিধিনিষেধের কারণে তার সঙ্গে প্রায় 1 বছর দেখা হয়নি। আরে, এ যে জাদুকর সত্যচরণ পতিতুণ্ডী দেখছি, দ্য গ্রেট ম্যাজিশিয়ান হুডিনি অফ ইন্ডিয়া। তা কেমন আছেন বলুন? সেই কবে ফোনে কথা হয়েছিল বলুন তো? 3 মাস তো হবেই, তাই না? তা তো হবেই। তা আপনি এখানে? এই টিকা নিতে এসছি, বুঝলেন, আপনারই মতো। আমার পাড়ার সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কি কারণে যেন কদিন ধরে টিকা দেওয়া বন্ধ আছে। তা খবর পেলাম এখানে টিকা দেওয়া হচ্ছে, তাই চলে এলাম। কুপন নিয়েছেন তো? হ্যাঁ, কুপন নিয়েই তো ওই বারান্দাটায় বসছিলাম। হঠাৎ আপনাকে কুপন নেওয়ার লাইনে দাঁড়াতে দেখে এগিয়ে এলাম। আমার পাড়াতে টিকা নিতে আসবেন, আমাকে কথাটা জানাননি কেন? আমি এখানে না এলে তো আপনার সঙ্গে দেখাই হতো না। হ্যাঁ, উচিত তো ছিল। আসলে ফোনটা কয়েকদিন হলো রিচার্জ করা হয়নি। আপনার কথা কিন্তু আমার মনে পড়েছিল ঠিক, জানেন। হ্যাঁ, কিন্তু ফোনে ব্যালেন্স না থাকায় মানে ফোনটা এই... যাই হোক, একেই মনে হয় বন্ধুত্বের টান বলে। ঠিক দেখা হয়ে গেল আপনার সঙ্গে। তা ঠিক, তা ঠিক। তা আপনি আছেন কেমন মশাই? তার শরীরের কথা যদি বলেন তবে বলবো এই করোনা কালে এখনো পর্যন্ত ঠিকই আছি, বুঝলেন। কিন্তু 1 বছর হতে চলল এই লকডাউন আর নানান নিয়ম নীতির কারণে এই স্কুল কলেজ আমোদ প্রমোদের অনুষ্ঠান সব বন্ধ, কিনা কেউ ডাকছেও না আমাকে। আর এই অবস্থায় যে কোথাও যাব সে উপায়ও নেই, তাই ঘরেই বসে আছি। সামান্য কিছু জমানো টাকা ছিল, তাই ভাঙিয়ে ঘর ভাড়া দিচ্ছি আর কোনো রকমে খাওয়া দাওয়া করছি আর কি। জমানো টাকাও শেষ হয়ে এলো বলে। সত্যচরণের কথা শুনে বেশ খারাপ লাগলো। বুঝতে পারলাম যে করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকারি নানান বিধিনিষেধের ফলে অনেকের মতো সত্যচরণের রুটিরুচিতেও টান পড়েছে ভালোই। যতই তিনি তার নামের পেছনে গ্রেট ম্যাজিশিয়ান হুডিনি অফ ইন্ডিয়া লিখুন না কেন, আসলে তিনি একজন অতি সাধারণ মানুষ। স্কুলে কলেজে ক্লাবে ম্যাজিক দেখিয়ে পেট চালানোর জন্য যে আয় তিনি করতেন, সেই আয়ের পথ এখন বন্ধ বলেই ফোনে রিচার্জটাও করতে পারেননি সত্যচরণ। বললাম, আপনারা জাদুকররা তো কত কিছু ভ্যানিশ করেন, বড় বড় জাদুকররা ট্রেনও ভ্যানিশ করেন বলে শুনেছি। আপনারা যদি এই করোনা ভাইরাসকে পৃথিবী থেকে ভ্যানিশ করে দিতে পারতেন তবে বড় ভালো হতো, জানেন। তা যা বলেছেন মশাই। তবে আমরা ম্যাজিশিয়ান হলেও মানুষ তো, সাধারণ মানুষের কি সে ক্ষমতা আছে? একে একমাত্র ভ্যানিশ করতে পারেন তিনি, যিনি সবচেয়ে বড় ম্যাজিশিয়ান, ওই ওপরওয়ালা। সেই। তা আপনার কাজকর্ম কেমন চলছে? হ্যাঁ, আমাদের তো ওষুধপত্র নিয়ে কারবার, তাই খুব একটা হেরফের হয়নি। তবে সব মানুষের মতো কিছু সমস্যা আমাকেও ভোগ করতে হচ্ছে, এই আর কি। আচ্ছা, আপনার নম্বর কত? হ্যাঁ, ও এখানে কুপনে কত নম্বরে আছেন? 200। আপনার? আমার 180। যা অবস্থা দেখছি তাতে ঘন্টা 3-এর আগে ডাক আসবে বলে তো মনে হয় না। হ্যাঁ, আমারও তো এই একই অবস্থা। বুঝতে পারছি না এখানেই অপেক্ষা করব নাকি ঘর থেকে একবার ঘুরে আসবো। উফ, একবার গেলে আবার এই রোদের মধ্যে আপনাকে আর আমহা স্ট্রিট যাওয়া আসা করতে হবে না। আমার বাসায় চলুন, জমিয়ে গল্প হবে। কিন্তু এই সময় কি সেখানে যাওয়া ঠিক হবে? কোনো অসুবিধা হবে না তো? আমার না না, কোনো অসুবিধাই হবে না। আমার থাকার জায়গা তো আপনি দেখিয়েছেন, নামেই ওটা মেস। তা ঠিক, তবে চলুন। আলাদা আলাদা যে যার মতো থাকি মশাই, তাছাড়া খাবার ব্যাপারটাও এখন যে যার মতো করে নিচ্ছি। আজ খুব ভালো বাজার করেছি, চলুন দুজনে মিলে দুপুরে জমিয়ে আড্ডা দিয়ে খাওয়া সেরে তারপর আবার এখানে আসবো। সে কি মশাই, আমি গেলে তো আপনার খাবারে টান পড়বে, এমন হুট করে চলে যাব? আরে, আমি সারা সপ্তাহের বাজার সেরে রেখেছি। ওসব না ভেবে এখন আমার সঙ্গে চলুন দেখি, গিয়েই মাংসটা চাপিয়ে দিয়ে আড্ডায় বসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তবে চলুন। তবে কাছে পিঠে কি কোনো মিষ্টির দোকান টোকান আছে? তাহলে দুটো মিষ্টি কিনে নিয়ে যেতাম আর কি। দোকান আছে ঠিকই, কিন্তু আমার ফ্রিজেও মিষ্টি আছে। হ্যাঁ, তবে আর কি, চলুন চলুন। সত্যচরণ মুখে যতই সংকোচের ভাব প্রকাশ করুন না কেন, খাওয়ার কথায় তার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠেছিল। এরপর জাদুকর সত্যচরণ
আর কোনো কথা না বলে আমার সঙ্গে চললেন আমার মেস বাড়িতে। কি চন্দনদা, হয়ে গেল নেওয়া? না ভাই, যা বিশাল লাইন, খেয়ে দিয়ে যাবো আবার। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। না না, যে যার মতো থাকি এখন। অনেকেই অফিস যাচ্ছে আর বাকিরা সব ঘর থেকেই ল্যাপটপে। দেখুন আর অফিস যেতে পারে কিনা। আসুন, নিন, আরাম করে সোফায় বসুন, আমি 10 মিনিটের মধ্যে কাজ সেরে আসছি। সত্যচরণ সোফায় বসতেই আমি পাখার সুইচ অন করে দিয়ে পাশের ঘরে চলে গেলাম। মাংসটা প্রেসার কুকারেই ছিল, সেটা আভেনে বসিয়ে ইলেকট্রিক রাইস কুকারের সুইচ দিয়ে 2 কাপ চা বানিয়ে ঠিক 10 মিনিটের মধ্যেই ফিরে এলাম। তারপর একটা চায়ের কাপ সত্যচরণের হাতে ধরিয়ে দিয়ে নিজের মাস্কটা খুলে কাঁচের টেবিলের উল্টো দিকে একেবারে তার মুখোমুখি বসলাম। মুখের মাস্কটা থুতনিতে নামিয়ে সত্যচরণও চায়ের কাপটা হাতে তুলে নিলেন। বললাম, আর কোনো চিন্তা নেই, ভাত মাংস দুটোই বসিয়ে দিয়ে এলাম। বাহ, আমরা গল্প করতে করতে রান্না হয়ে যাবে। কিসের মাংস? পাঁঠার মাংস। আপনার চলে তো? হ্যাঁ হ্যাঁ, আরে আমি সব খাই, তবে এখন পাঁঠার মাংসের যা দাম মজাই, বাপরে বাপ, অনেকদিন খাওয়া হয়নি। বুঝলাম সত্যচরণের আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। ভাবলাম মাংস ভাত খাইয়ে অন্তত কিছুটা তৃপ্তি তাকে দিতে পারবো। গরম চায় একটা লম্বা সিপ দিয়ে সত্যচরণ বললেন, তবে এক সময় আমি বেশ কয়েক বছর এই পাঁঠার মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম, বুঝলেন। পাঁঠার মাংসের কথা শুনলেই আমার মনে পড়তো নবাবের কথা। সে ঘটনার রেশ কাটিয়ে উঠতে আমার বেশ কয়েক বছর সময় লেগেছিল। হ্যাঁ। নবাবকে? কোন ঘটনা? তবে তবে সে ঘটনা আপনাকে খুলেই বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, সে আর বলতে। আরে আপনার কাছ থেকে সব অদ্ভুত কাহিনী শোনার জন্যই তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। নিন, শুরু করুন, শুরু করুন। জাদুকর সত্যচরণের মুখ থেকে তার বিচিত্র জীবনের কোনো নতুন কাহিনী শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সত্যচরণকে তাড়া দিয়েই চায়ের কাপ হাতে পায়ের ওপর পা তুলে সোফায় গুছিয়ে বসলাম। আয়েশ করে চায়ের কাপে বেশ কয়েকটা লম্বা চুমুক দিয়ে জাদুকর সত্যচরণও বলতে শুরু করলেন তার কাহিনী। আচ্ছা আচ্ছা, আপনি হরিহর ছত্র মেলার নাম হয়তো শুনে থাকবেন। তার পোশাকি নাম সোনপুর মেলা। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বোধহয়। এশিয়ার বৃহত্তম প্রাচীনতম পশু মেলা, বুঝলেন। গঙ্গা ও গণ্ডক নদীর সঙ্গমে কার্তিক পূর্ণিমার দিন থেকে সে মেলা 1 মাস ব্যাপী চলে। শোনা যায় সম্রাট অশোকও নাকি হাতি কিনতে আসতেন এই হরিহর ছত্রের মেলায়। বাবা! হ্যাঁ, তাহলেই বুঝুন কত প্রাচীন সে মেলা। হাতি, ঘোড়া, উট, গরু, ছাগল, এছাড়া নানান ধরনের পাখি কি না বিক্রি হয়। নদীর পাড়ে কয়েক মাইল জুড়ে বসে সেই মেলা। তাছাড়া মেলাতে সার্কাস, নৌটঙ্কি, নানান ধরনের মনোরঞ্জনের আসরও বসে। সাপুড়ে থেকে বাজিকর অনেক ধরনের মানুষ পেটের ধান্দায় সেখানে উপস্থিত হয়। এই দেহাতি মানুষরা ভিড় জমায় সেই সব খেলা দেখার জন্য। পাটনা থেকে নদীর ওপর ব্রিজ পেরিয়ে ঘণ্টা খানেকের মধ্যেই সোনপুর পৌঁছে যাওয়া যায়। সে অনেক বছর আগের কথা, তা অন্তত 20 বছর আগের কথা তো হবেই। আমি তখন আমার গুরু বিখ্যাত বাজিকর হংসরাজের আশীর্বাদ নিয়ে পেটের ধান্দায় পথে নেমেছি, বুঝলেন। শহরের রাস্তায়, গ্রামে গঞ্জে, মেলায় আমার খেলা দেখিয়ে আমি রোজগার করি। তখন থাকার জন্য আমার নির্দিষ্ট কোনো জায়গা নেই। পথই আমার ঘর, তখন পথই আমার বাড়ি। রাত কাটাই কখনো রেল স্টেশনে, কখনো মন্দিরের চাতালে, এমনকি কখনো বা গাছের নিচে। যা পাই তাই খাই। সে সময় কত প্রাণীর মাংস যে খেয়েছি তার খেয়াল নেই। তো যাই হোক, একদিন কাঁধে ঝোলা নিয়ে নানান জায়গায় ঘুরতে ঘুরতে গিয়ে উপস্থিত হলাম পাটনায়। সেখানে গিয়ে শুনলাম
নদীর ওপারে হরিহর ছত্রের মেলা বসেছে। ওই মেলার নাম আমি আগেই শুনেছিলাম গুরু হংসরাজের মুখে। তিনিও গিয়েছিলেন সেই মেলাতে। কাজেই সেই মেলাতে গেলে 2 পয়সা আয় হতে পারে ভেবে সোনপুরের দিকে আমি রওনা দিলাম। 4 ভাগের 1 ভাগ ভাড়া দিতে হবে বলে বাসের মাথায় চেপে বসলাম। ওখানকার সাধারণ মানুষরা ওইভাবেই যাওয়া আসা করে। যাবার পথে ওই বাসের মাথাতেই মাঝবয়সী এক বিহারীর সাথে আমার আলাপ হয়ে গেল। তার নাম বংশীরাম। ভালোই বাংলা বলে দেখলাম। জাতে চর্মকার, মাঝে মাঝে সে কসাইয়ের কাজও করে, অর্থাৎ কিনা মাংস কাটে। আর মেলাতে শুধু পশু পাখিই নয়, পশুজাত নানান জিনিসও সেখানে বিক্রি হয়। বংশীরাম 1 ব্যাগ গরু ছাগলের চামড়া নিয়ে সেই মেলায় বিক্রি করতে চলেছে। তো সে আমাকে বলল, এই চামড়া বিক্রি করার পর মেলার বাকি 7 দিন মেলাতেই থাকবো। নানা জায়গা থেকে লোক আসে, তো কাজের অভাব হয় না। আরে বাবু, কত আদমি দূর দেশ থেকে মেলাতে হাতি ঘোড়া বিক্রির জন্য তাবু ফেলে। তাদের অনেক কাজের লোকের দরকার হয়। তুমি আগে এসেছো এই মেলায়? আলবাত, নয়তো বলছি কি করে তোমায়। আরে বহুতবার এসছি। যারা জানোয়ার বিক্রি করতে আসে তাদের কাছে জন্মজুরি ভি করেছি আমি। ও, থাকতে কোথায়? মানে মেলায় থাকার জন্য তাঁবু পাওয়া যায়? অবশ্য কোথাও মাথা গোজার জায়গা না পেলে গাছের নিচে থাকতেও আমার কোনো অসুবিধে হয়। আরে হ্যাঁ, তাঁবু ভি মিলবে, কিন্তু সেখানে ভাড়া গুনে তবে থাকতে পারবে। और एक बात है, এই আমাদের মতন আদমি ওখানে থাকার জন্য অন্য ব্যবস্থা করে নেয়। কি ব্যবস্থা? ব্যবস্থা হাতি ঘোড়া গরু ছাগল প্রচুর মেলায় লিয়ে আসে বলে তাদের খাবারের জন্য নৌকা বোঝাই করে প্রচুর बिचाली भी आसे मेलाते। एक जगह में वो बिचाली है ना, बिचाली, अरे अब जो बंगाली में वो क्या कहते, खोर खोर, वो सब का पहाड़ जमा हुई था कि पहाड़। ও, সেগুলো দিয়ে আমরা কি করব? अरे अरे पहले बात तो खत्म करने दो भैया। बहुत कम दामे बिक्री है सेगुलान। मेलाते रोजगार करते ऐसे बहुत लोग वो सब बिचाली देखकर घर बनाता है, फिर जाने के पहले वो भेंगे दिए जाए। हम दोनों भी घर बना के रह सकते हैं। বাহ, এ তো চমৎকার ব্যবস্থা। अरे हाँ, তুমি চাইলে हम दोनों भी एक साथे থাকতে পারি অমন একটা ঘর বানাকে। রাতে বহুত ঠান্ডা পড়ে মেলাতে। হ্যাঁ, সে তো পড়বেই। খোলা আকাশের নিচে ঠান্ডা তো লাগবেই। ওভাবে থাকা মুশকিল। और एक बात, वो चोर उचक के बदमाश भी बहुत আছে उधर। তাই নাকি? বংশীরামের কথায় যুক্তি আছে মনে হলো। সত্যি সব মেলাতেই কিছু চোর বদমাইশও ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই তারা বাইরের লোকের থেকে টাকা জিনিসপত্র সব চুরি ছিনতাই করে নেয়। আমি ভাবলাম, আমরা দুজন যদি খড়ের ঘর বানিয়ে সেখানে রাতে একসঙ্গে থাকি তবে সেই সব উৎপাতের সম্ভাবনা কম। লোকটার কথা শুনে রাতে ঠান্ডার ব্যাপারটা তেমন কোনো চিন্তায় না ফেললেও ওই চুরি ছিনতাইয়ের ব্যাপারটা আমাকে একটু ভাবিয়ে তুলল। অচেনা জায়গায় যাচ্ছি, সেখানে যদি কষ্টের উপার্জন কেউ ছিনিয়ে নেয় তবে তো ভারী খারাপ ব্যাপার হবে। হ্যাঁ, লোকটার সঙ্গে থেকে গেলেন? হ্যাঁ, ভাবলাম মাঝ বয়সী বংশীরাম পেশায় কসাই হতে পারে। পেট চালানোর জন্য কত মানুষকেই তো কত কাজ করতে হয়। তাছাড়া বংশীরামকে দেখে তার কথাবার্তা শুনে তাকে আমার খারাপ লোক বলেও মনে হয়নি। জানেন, এক অর্থে সে স্থানীয় লোক। তার সঙ্গে থাকলে আমার সুবিধেই হবে বলে মনে হলো। একটু ভেবে নিয়ে তাকে বললাম, ঠিক আছে, আমি রাজি। মেলার কটা দিন আমরা একসঙ্গেই থাকব। সেও আমাকে আশ্বস্ত করলো এই বলে যে আমার কোনো অসুবিধেই হবে না। সারাদিন মেলাতে আমরা যে যার মতো কাজ করে রাতে ফিরে একসঙ্গে ভাত রেঁধে খেয়ে কুঁড়ে ঘরে খড়ের বিছানাতে ঘুম দেব। কথা বলতে বলতেই নদীর ব্রিজ পেরিয়ে ওপারে নিয়ে গিয়ে বাস মেলায় পৌঁছে দেয়। আমরা যখন বাস থেকে নেমে মেলাতে প্রবেশ করলাম তখন বেলা 10টা-11টা বাজে। আগে বেশ কিছু বড় মেলাতে আমি খেলা দেখাতে গেলেও এত বড় মেলা আমি তার আগে কখনো
কখনো দেখিনি, বুঝলেন। নদীর পাড় বরাবর যত দূর চোখ যায় তত দূর দেখা যায় মেলার তাঁবু পড়েছে। তার মধ্যে বেশ কয়েকটা বিরাট বিরাট সার্কাসের তাঁবু, নৌটঙ্কির তাঁবু, নাচ গানের তাঁবু, অনেক বড় বড় গাছ আছে মেলার মাঠে। তার নিচে কোথাও বাঁধা আছে যার যার ঘোড়া, কোথাও রয়েছে শিকল বাঁধা হাতি। লোকজনেরও বেশ ভিড় রয়েছে, বেচা কেনা চলছে। মাইকে কোথাও বাজছে ভোজপুরি গান, কোথাও হয়ে চলেছে দেহাতি ভাষায় ঘোষণা। এত বড় মেলা, এত লোকজন দেখে আমার তাক লেগে গেল, বুঝলেন। বুঝলাম খালি হাতে আমাকে ফিরতে হবে না। হ্যাঁ, তারপর আমাদের কুঁড়ে ঘর বানানোর জন্য একটা জায়গাও পেয়ে গেলাম। জায়গাটার এক পাশে ছাগল ভেড়ার হাট, অন্য পাশে গরুর হাট। এত ছাগল গরু আমি একসাথে জীবনে কখনো দেখিনি, বুঝলেন। খড়ের আড়ত থেকে খুব সামান্য পয়সায় আমরা খড় কিনলাম। মেলায় বংশীরামের কিছু পুরনো চেনাশোনা ছিল, কয়েকটা বাঁশও সে জোগাড় করে আমরা একটা মাথা গোঁজার মতো ঘর বানিয়ে ফেললাম। পরদিন থেকেই আমরা কাজ শুরু করে দিলাম মেলা। তা মেলায় ভিড় জমে দুপুর থেকে সন্ধে পর্যন্ত। দেহাতি মানুষদের খুব ভিড় থাকে। মেলাতে অনেক পরিবার বাচ্চা নিয়েও আসে। যাদের টিকিট কেটে সার্কাস বা নৌটঙ্কির তাঁবুতে ঢোকার সামর্থ্য নেই, তারা ভিড় করে এই সাপুড়ে, মাদারি কিংবা আমাদের মতো স্ট্রিট ম্যাজিশিয়ান বা বাজিকরদের খেলা দেখতে। মেলাতে আমার মতো বেশ কিছু বাজিকর ইতিমধ্যে উপস্থিত হলেও আমার কোনো অসুবিধে হলো না। প্রথম দিনই আমি খেলা দেখিয়ে 60 টাকা আয় করে ফেললাম। বাহ! হ্যাঁ, 20 বছর আগে কিন্তু সে টাকার বেশ দাম ছিল মজায়। হ্যাঁ, নিশ্চয়ই। শেয়ার বলতে তারপর দিনের শেষে বংশীরামও ফিরে এসে জানালো তার চামড়াগুলো পরিচিত একজনের কাছে বিক্রি করে দিয়েছে। সে এক ঘোড়া ব্যবসায়ীর কাছে 5 মাস খাটার কাজও পেয়ে গেছে। এরপর সে আমাকে আরও জানিয়ে রাখলো যে তার সঙ্গে এখন আর চামড়া নেই, কাজেই সে যে চর্মকার বা কসাই তার সে পরিচয় আমার আর কাউকে জানাবার দরকার নেই। কারণ ওসব অঞ্চলে তখনও জাতপাতের খুব সমস্যা ছিল মজায়, বুঝলেন। এখনো আছে। তবেই ভাবুন, হ্যাঁ, তখন কতটা ছিল। লোকে তার পরিচয় জানলে তার কাজে সমস্যা হতে পারে, কারণ ঘোড়ার মালিকের কাজ ছাড়াও সে অন্য যে কাজ পাবে সেটাও করবে ঠিক করেছে। মেলার শেষ 7 দিনে যতটা সম্ভব বেশি আয় করেই সে ফিরতে চায়। হরিহর ছত্রের মেলাতে একটা একটা করে আমাদের দিন কাটতে শুরু করলো। বংশীরাম কুঁড়ে থেকে বেরিয়ে যায় সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে। ঘোড়ার মালিকের কাজ ছাড়াও তখন সে যা পায় তাই করে। আমি কুঁড়ে থেকে বেরোই ওই দুপুর নাগাদ, যখন মেলা জমে ওঠে। তবে আমরা দুজনেই অন্ধকার নামার পর প্রায় একই সময় বাড়ি ফিরতাম। তারপর মাটির হাঁড়িতে ডাল ভাত ফুটিয়ে খাওয়া দাওয়া সেরে মেলার নানান গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম। তার সঙ্গে কথাবার্তা বলে যতটুকু অনুমান করলাম, তাতে আমারই মতন তারও বেশ ভালোই আয় হচ্ছে মেলাতে। দেখতে দেখতে মেলা শেষ দিন এগিয়ে এলো, বুঝলেন। তা মেলা শেষের আগের দিন খেলা দেখিয়ে অন্ধকার নামার পর আমি কুঁড়েতে ফিরে এলাম। আমার মন বেশ প্রফুল্ল। একদিন খেলা দেখিয়ে গড়ে আমার প্রায় 80 টাকা করে আয় হয়েছে। কিন্তু সেদিন অন্ধকার নামার বেশ অনেকক্ষণ পরে বেশ গম্ভীর মুখে ফিরল বংশীরাম। আমি তাকে দেরি করে ফেরার কারণ জিজ্ঞেস করলাম। সে বিমর্ষভাবে জানালো, মিলার এক কোণে যে জুয়া ঠেক বসে, সেখান থেকে ফিরছি, তাই রাত হয়ে গেল। জুয়া খেলতে গেছিলে? হ্যাঁ ভাই, লোভে পড়ে জুয়া খেলতে গেছিলাম। একদিনে সব রোজগার জুয়ায় হেরে বসে আছি আমি। এমনকি আমি যে চামড়ার ব্যাগটা সঙ্গে করে এনেছিলাম, সেটা বিক্রি করে যা পেয়েছিলাম তাও গেছে। সর্বনাশ! এই লোভ জিনিসটাই এমন, একেবারে সর্বশান্ত করে দেয়। তা তুমি এবার কি করবে? और क्या करे, अभी पटना लौट के जाना भी नामुमकिन है। जिससे ये चामड़ी लेकर आए थे, लौट कर उसका दाम भी चुकाना है। अरे अरे
করবে এখন? আর কি করব, পাটনাতে বেশ কিছু লোকের কাছে আমার ধার কার্য আছে। মেলা থেকে ফিরে তাদের ধার মেটাবো বলেছিলাম। দেখি কাল মেলায় কোনো লোককে ধরে অন্য কোথাও যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি, তবে সেখানে গিয়ে কিছু রোজগার করে তারপর না হয় পাটনা লট যাব। মেলা ভাঙলে তুমিও তোমার মতো যেখানে যাবার চলে জানা। আমিও ভাবছি পাটনাতেই ফিরে যাব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। বুঝলাম বংশীরামের ব্যাপারে আমার কিছুই করার নেই। তাছাড়া এমন মানুষের সঙ্গে আমার পথে নানান সময় পরিচয় হয়। কয়েকদিন একসঙ্গে হয়তো কাটিয়ে আমরা আবার যে যার পথ ধরি। এরপর অন্য দিনের মতোই খাওয়া দাওয়া সেরে সেই রাতেও খড়ের বিছানায় আমরা শুয়ে পড়লাম। পরদিন মেলার শেষ দিন ভোরবেলায় বংশীরাম কাজ খুঁজতে বেরিয়ে গেল। তার সাথে সাথে আমি তাকে জানিয়ে দিলাম যে সেদিনই আমি রাতের বাস ধরে পাটনা ফিরব। শেষ দিন সকাল থেকেই মেলা ভাঙার প্রস্তুতি শুরু হল। অনেকেই তাদের তাঁবু গুটিয়ে ফেলতে লাগলো। পশু বিক্রেতারা তাদের বিক্রি না হওয়া পশুদের নিয়ে, কেউ বা মেলা থেকে কেনা পশুদের নিয়ে ঘরে ফেরার প্রস্তুতি শুরু করল। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা সেই মেলাতে আসে, বুঝলেন। অনেককেই বহু দূর ফিরতে হবে। দুর্গাপুজোর বিজয়া দশমীর মতো এসব বড় মেলা ভেঙে যাওয়ার পরের দিনও একটা বিষণ্ণতা চারপাশ ঘিরে থাকে। সে বিষণ্ণতা আমাকেও স্পর্শ করেছিল। একটু বেলার দিকে কাছেই একটা গাছের তলায় চুপ করে বসে দেখছিলাম কিভাবে 1 মাস ধরে চলা এত বড় একটা মেলা ভাঙতে শুরু করেছে। আমার সামনে দিয়ে গরু ছাগলের পাল তাড়িয়ে নিয়ে ফিরছে মানুষরা। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা লোক। লোকটা মাঝবয়সী, পরনে সাদা শার্ট প্যান্ট, কালো জুতো, কাঁধে একটা দোনালা বন্দুক, যা দেহাতিদের মধ্যে অনেক অভিজাত মানুষের সঙ্গেই থাকে। তবে আমার লোকটাকে দেখে মনে হলো লোকটার মধ্যে কোথাও যেন একটা শহুরে ছাপও আছে। লোকটা আমাকে প্রথমে দেহাতি ভাষায় জিজ্ঞেস করলো, ए, इधर आओ। तुम का सोनपुर में रहते हो या बाहर से काम करने के लिए आए हो? हमी सोनपुर का आदमी नहीं आजी बाबूजी, बाहर से मेला में आया था रोजगार करने के लिए। अरे तुम बंगाली हो? आगे है, हमी बांगाली। अरे देखो देखो, আপনি বাঙালি বুঝতে পারলো ওই একটা কথাতেই? আরে আমি হিন্দিতে তার কথার জবাব দিলেও আমার কথা বলার মধ্যে বাংলা টানটা ওইটুকুতেই লোকটা ধরতে পেরেছিল। ওই কারণেই প্রশ্নটা করেছিল। প্রথমে অন্যদিকে যাওয়ার জন্যই পা বাড়িয়েছিল, বুঝলেন। আমার কথাটা কানে যেতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করেছিল। তারপর লোকটা আমাকে অবাক করে দিয়ে পরিষ্কার বাংলায় বলল, আরে আমিও তো বাঙালি, তবে আমার 3 পুরুষের বাস এই দেহাতে। তুমি মেলাতে কি কাজ করতে এসেছিলে? আগে আমি জাদুকর, এই পথে পথে খেলা দেখিয়ে বেড়াই। খেলা দেখাতেই মেলাতে এসেছিলাম। আসলে আমার না 2 জন লোকের দরকার। মেলা থেকে কিছু ছাগল কিনেছি, আমার সাথে নৌকোতে সেগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। তাছাড়া 5-7 দিনের কিছু কাজও আছে আমার বাড়িতে। বেড়া বাঁধা, জঙ্গল সাফ করা, ঘর পরিষ্কার করা, এইসব কাজ আর কি। খাওয়া দাওয়া সব দেব, আর 70 টাকা রোজ পাবে। আমি এখানে বললাম কয়েকজন লোককে, তারা রাজি হলো না। আসলে সবাই এখন মুফতে পয়সা পেতে চায়, বুঝলে। দেখি কাউকে পাই কিনা, এগোই। হ্যাঁ, এই বলে তিনি লোক খোঁজার জন্য পা বাড়ালেন অন্যদিকে। একটা কাজের লোক যদি পাওয়া যায়। হঠাৎ আমার মনে হলো মেলা তো শেষ, আমাকে আবার পথে পথেই ঘুরতে হবে। সাধারণত আমার রাস্তায় ঘুরে খেলা দেখিয়ে দিনে 40 টাকার বেশি আয় হয় না তখন। তার মধ্যে খাওয়ার জন্য 5 টাকা খরচ হয়ে যায়। তো লোকটা যে ধরনের কাজের কথা বলছে তা খুব ভারী কাজও নয়, আর মজুরিটাও বেশ। কাজে কাজে এই কাজটা করাই যেতে পারে।
আর আমার তখন বংশীরামের কথাও মনে পড়ে গেল, বুঝলেন? তারও তো কাজের দরকার। ভাবলাম দুজনে মিলে তো যাওয়াই যেতে পারে লোকটার সঙ্গে। তিনি তখন বেশ খানিকটা তফাতে চলে গেছে। আমি তাকে ছুটতে গিয়ে ধরলাম, বললাম, বাবু বাবু। হ্যাঁ, কিছু বলবে? আগে আপনার বাড়িটা কত দূর? আরে খুব বেশি দূরে নয়, এই তো নদীর গায়ে একটা গ্রাম, সেখানেই আমার বাড়ি রয়েছে। নৌকোতে যেতে ধরো ঘন্টাখানেক সময় লাগবে। ও আচ্ছা, আমাকে কাজে নেবেন? আরও একজন আমার পরিচিত লোক আছে এখানে, শক্তপোক্ত লোক, সেও কাজ খুঁজছে। আপনি বললে তাকেও খুঁজে আনার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আমার আপত্তি নেই। যাও, নিয়ে এসো তাকে। আগে আগে। তখন আমি যুবক, সুঠাম চেহারা। লোকটা আমার কথা শুনে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে দেখে সম্ভবত ধারণা করলেন আমাকে দিয়ে তার প্রয়োজন মিটতে পারে, তাই বললেন বংশীরামকেও সঙ্গে আনতে। আমি তাকে সেই জায়গায় দাঁড় করিয়ে রেখে বংশীরামকে খুঁজতে বেরোলাম। সৌভাগ্যক্রমে তাকে কিছুক্ষণের মধ্যে পেয়েও গেলাম। সে তখনও কাজের খোঁজ করছিল। আমি তাকে বলতেই এক কথায় রাজি হয়ে গেল। তাকে নিয়ে আমি ফিরে এলাম সেই লোকটির কাছে। তিনি আমাদের নামধাম জেনে নেওয়ার পর বললেন, আমার নাম মহেন্দ্র চৌধুরী, লোকে আমাকে চৌধুরী সাহেব বলেই ডাকে। তোমরাও আমাকে সেই নামেই ডাকবে। আগে আগে। চৌধুরী সাহেবের সঙ্গে এরপর আমরা নিজেদের জিনিসপত্রটত্র নিয়ে হাজির হলাম, যেখানে তিনি তার ছাগলগুলো কিনে রেখেছিলেন সেইখানে। 7টা পূর্ণবয়স্ক ছাগি। বংশীরাম কসাই ছিল বলে এসব প্রাণীকে কিভাবে বেঁধে নিয়ে যেতে হয় তা তার বিলক্ষণ জানা ছিল। সে একটা লম্বা দড়ি ছাগলগুলোর গলার দড়ির ফাঁক দিয়ে গলিয়ে দিল। তারপর একসাথে ছাগলগুলোকে টেনে নিয়ে চলল চৌধুরী সাহেবের পেছন পেছন। তাই দেখে চৌধুরী সাহেব বেশ খুশি। আরে বাহ, তুমি এভাবে ছাগল নিয়ে যাওয়া শিখলে কিভাবে? साहब, एक मालिक के पास वो बकरी चराने का काम करता था साहब, उसीलिए কিভাবে ওদেরকে নিয়ে যেতে হবে ও আমি জানি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো কথা। বংশীরাম তার কসাইয়ের কাজের কথা মহেন্দ্র চৌধুরীর কাছে গোপন করে গেল। আমরা পৌঁছে গেলাম নদীর চরে। প্রচুর লোকজন আর ছোট বড় নৌকোর ভিড় সেখানে। লোকজন মেলা থেকে গরু, ছাগল, নানান ধরনের জিনিসপত্র নিয়ে ফিরে যাচ্ছে। চৌধুরী সাহেবের নৌকোটা একটু মাঝারি আকৃতি, তবে তার ছই নেই। গড়নটা অনেকটা ছিপ নৌকোর মতো। কোমর জলে নেমে ছাগলগুলোকে ধরাধরি করে নৌকোয় তুলে ফেলার পর আমরা তাতে সবাই উঠে বসলাম। একজন মাঝি বৈঠা ধরে বসেছিল। চৌধুরী সাহেবের সঙ্গে আমাদের নিয়ে সে রওনা হয়ে গেল নির্দিষ্ট দিকে। কিছুক্ষণের মধ্যেই ঘাটের কোলাহল হারিয়ে গেল। নদীতে ভাসতে ভাসতে আমরা চলতে লাগলাম। নদীর দুপাশে কোথাও জঙ্গল, কোথাও বা ছোট ছোট গ্রাম চোখে পড়তে লাগল। গঙ্গা ও গণ্ডকের সঙ্গম স্থলে এই মেলা বসে। আমরা যেদিকে এগোলাম সেটা গণ্ডক। বড় নদী হলেও গঙ্গার মতো প্রশস্ত নয় সেটা। নদীর পাড়ে জনবসতিও সেদিকে কম। সূর্যের তেজ আছে বেশ, ঠিক মাথার ওপরেই সূর্য। নৌকোর ঠিক মাঝখানে ছাগলগুলো ধরে বসে আছে বংশীরাম। তার দুদিকে বসে আমি আর চৌধুরী সাহেব। বংশীরাম পেশায় কসাই, ছাগল পাঁঠা সে কাটে। নিজের অবচেতন মন থেকেই হয়তো একসময় সে চৌধুরী সাহেবকে বলল, एक बात बोलू साहब? হ্যাঁ বলো। এ বাকরিগুলো খুব ভালো জাতের কিনেছেন আপনি। এদেরকে নিয়ে কি করবেন সাহেব? আরে পুষবো, জানোই তো এদের তাড়াতাড়ি অনেক বাচ্চা জন্মায়। কিছুদিনের মধ্যেই এই 7টা ছাগল থেকে অনেক বাচ্চা পাওয়া যাবে। ও আচ্ছা, এই তো বাচ্চাগুলো নিয়ে কি করবেন? বড় করে মাংসওয়ালার কাছে নিয়ে গিয়ে बेच देंगे का? मतलब ई जात का मांस में ना बहुत बढ़िया स्वाद होता है। ओह, তুমি কি খেয়ে দেখেছো কোনোদিন? हाँ बाबू साहब, हम खा के देखा है ना। এই নিরীহ প্রাণীগুলোকে মেরে খেতে বেশ ভালোই লাগে, তাই না?
কিন্তু এই প্রাণীগুলো যদি মানুষকে মেরে খেত, ধরো তোমাকে মেরে খেত, তবে কেমন লাগতো? কি অদ্ভুত প্রশ্ন। বংশীরামও থতমত খেয়ে চুপ করে গেল। চৌধুরী সাহেবের কথা শুনে আমি বুঝতে পারলাম এসব প্রাণীকে মেরে খাওয়াটা তিনি ঠিক পছন্দ করেন না। তবে তিনি এ ব্যাপারে আর কোনো কথা বললেন না। দুপুর রোদে নৌকো এগিয়ে চলল। ঘণ্টা খানেক চলার পর দূর থেকে নদীর পাড়ে পুরনো দিনের একটা দোতলা বাড়ি চোখে পড়ল। চৌধুরী সাহেবও সেই বাড়িটা দেখিয়ে বললেন ওটা তাঁদের বাড়ি। পুরনো বাড়ি সংলগ্ন একটা ছোট ঘাট আছে, সেখানে আমাদের নৌকোটা গিয়ে ভিড়ল। ছাগলগুলোকে নিয়ে আমরা ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, একটা বিড়ি ধরাতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান না খান না। এই পর্যন্ত বলে জাদুকর সত্যচরণ একটু থামলেন। চা খাওয়া তাঁর অনেক আগেই শেষ হয়ে গেছে। আমার অনুমতি নিয়ে একটা বিড়ি ধরালেন। চুপচাপ কিছুক্ষণ বিড়িতে টান দিয়ে বিড়ির টুকরোটা টেবিলের অ্যাশট্রেতে গুঁজে জাদুকর সত্যচরণ আবার তার কাহিনী শুরু করলেন। একটা ফাঁকা আয়তাকার জমির মধ্যে দাঁড়িয়ে আছে থামওয়ালা দোতলা একটা বাড়ি। তার ওপর নিচে টানা বারান্দা। বাড়ির এক পাশে নদীর পাড় বরাবর ঘন জঙ্গল, আর এক পাশ থেকে একটা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে সম্ভবত কোনো গ্রামের দিকে। বাড়ির যে পাশটায় জঙ্গল, সেদিকে বাড়িটার কিছুটা তফাতে ফাঁকা জমির মধ্যে মাথায় টালির ছাউনি আর বাঁশের বেড়া দেওয়া একটা খোঁয়াড়ের মতো ঘরও আছে। তাছাড়া আমরা যে পথে ওপরে উঠে এলাম তার এক পাশে ডাঁই করা আছে অনেক বাঁশ। সম্ভবত নৌকো বোঝাই করে সেগুলো আনা হয়েছে। সেই বাঁশগুলো দেখিয়ে চৌধুরী সাহেব প্রথমে আমাদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা শোনো, এই বাঁশগুলো দেখছো, এগুলো দিয়ে প্রথমে বাড়ি সমেত ফাঁকা জমিটাকে ঘিরতে হবে তোমাদের। তারপর জাল বসাতে হবে যাতে ছাগলগুলোকে ঘেরা জমির ভিতর ছেড়ে রাখতে পারি। আর ওই বাঁশ দিয়েই ছাগলগুলোর জন্য চটপট একটা ঘরও বানিয়ে দিতে হবে কালকের মধ্যে। আজ অবশ্য ছাগলগুলোকে ঘরের মধ্যেই রাখতে হবে। জি বাবু। হ্যাঁ বাবু, হয়ে যাবে। বুঝলে সত্যচরণ, আমার দাদু ছিলেন পাটনা শহরের নামকরা আয়ুর্বেদিক চিকিৎসক। 100 বছর আগে তিনি এ বাড়ি বানিয়েছিলেন। শহুরে ধুলো ধোঁয়া ছেড়ে মাঝে মাঝে হাওয়া বদল করতে আসতেন তিনি। সেসব কি দিন ছিল। সারি বাঁধা কত ঘর দেখছো, এই যে এইগুলো সব ওদের জন্যই। যাও নিয়ে এসো। চৌধুরী সাহেবের পিছন পেছন আমরা বারান্দায় গিয়ে উঠলাম। বুঝলেন, সার সার তালাবন্ধ ঘর। বারান্দার এক কোণ থেকে দোতলার সিঁড়ি উঠে গেছে ওপরে। অন্য কোণে কাঁঠাল পাতা আর কিছু বস্তা ডাঁই করে রাখা হয়েছে। চাবি দিয়ে একটা ফাঁকা ঘরের দরজা খুললেন চৌধুরী সাহেব। সে ঘরে কিছু কাঁঠাল পাতা আর জলের পাত্র আগে থেকেই রাখা ছিল। ছাগল রাখার জন্য ব্যবস্থা করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন চৌধুরী সাহেব। তিনি আমাদের নির্দেশ দিলেন ছাগলগুলোকে ঘরে ঢোকাবার জন্য। ছাগিগুলোর গলা থেকে লম্বা দড়িটা খুলে বংশী আর আমি যখন এক এক করে তাদের ঠেলে ঘরে ঢোকাচ্ছি, তখন অচেনা পরিবেশ দেখে কয়েকটা ছাগি ঘরের ভেতর ঢুকতে না চেয়ে মৃদু প্রতিবাদের স্বরে ডেকে উঠল। আর তার প্রত্যুত্তরে অন্য কোথাও থেকে একটা ছাগল ডেকে উঠল। বুঝলেন, ছাগলের ডাক হলেও সেটা কেমন যেন একটু মোটা আর ভারী ধরনের ডাক। চৌধুরী সাহেব খোঁয়াড়ের মতো ঘরটার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই দেখো, ওখানে আর একজন আছে। অমন ছাগল তোমরা কোনোদিন দেখেছো কিনা সন্দেহ। ছাগলগুলোকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করার পর বারান্দা থেকে নেমে চৌধুরী সাহেব আমাদের নিয়ে চললেন
ছাগলের ডাকটা যেখান থেকে এসছিল সেইখানে পাখাড়ির বেড়া দিয়ে ঘেরা টালির ছাউনির ঘরটার সামনে পৌঁছে ঘরের ভেতরে তাকাতেই আমরা অবাক হয়ে গেলাম। ধবধবে সাদা রঙের বিরাট বড় একটা পাঁঠা রয়েছে সেই ঘরটার ভেতর। এত বড় পাঁঠা আমি সত্যি জীবনে দেখিনি মশাই। তার মাথাটা প্রায় আমার বুকের সমান, মুখ থেকে তার লেজের ডগা অন্তত হাত পাঁচেক হবে। মাথার শিংটা ছোট হলেও কপালটা বেশ চওড়া আর ঢিপির মতো উঁচু। বড় ঝোলা কানওয়ালা প্রাণীটা আমাদের তাকিয়ে দেখছে। বংশীরামও বিস্মিতভাবে প্রাণীটার দিকে তাকিয়ে বলল, अरे राम राम राम, पहले बहुत बकरी देखा है मैंने, मगर ये जैसा इतना बड़ा कभी नहीं देखा। না দেখারই তো কথা। 2 বছর আগে 3 মাস বয়সে আমি ওকে সোনপুরের মেলা থেকে কিনে এনেছিলাম। তখনই ওর আকার ছিল সাধারণ পূর্ণবয়স্ক ছাগলের মতো। বড় জাতের তোতাপুরি পাঁঠা ওটা, বুঝলে? अरे बाप रे बाप। হ্যাঁ, তোতাপুরি পাঁঠা হরিয়ানায় পাওয়া যায়। এখনো রোজ 3 কিলো করে কাবলি ছোলা খায়। তাছাড়া অন্য খাবার তো আছেই, প্রায় একটা ঘোড়ার সমান খাবার খায়। আচ্ছা, ওর ওজন কত তোমরা আন্দাজ করতে পারো? আগে না বাবু, কত হবে আপনি বলুন। এখনই 100 কেজি ছাড়িয়ে গেছে। নবাব, নবাব। কথাগুলো বলে তিনি বেড়ার কাছে গিয়ে নবাব নবাব বলে ডাক দিতেই পাঁঠাটা এগিয়ে এসে বেড়ার গায়ে সামনের 2 পা তুলে দাঁড়ালো। তার মাথাটা তখন প্রায় আমার কাঁধের উচ্চতায়। চৌধুরী সাহেব তার মাথায় বেশ কয়েকবার হাত বোলালেন বেড়ার ফাঁক দিয়ে। পাঁঠাটা এরপর বেড়ার গা ছেড়ে নেমে পড়ল, আর চৌধুরী সাহেবও আমাদের নিয়ে আবার বাড়ির বারান্দায় উঠে এলেন। যে ঘরে ছাগলগুলোকে রাখা হয়েছে তার পাশেই একটা ঘর তিনি আমাদের জন্য খুলে দিয়ে বললেন, আচ্ছা শোনো, এই ঘরে মাদুর আছে, এই ঘরেই তোমরা থাকবে। আমি দোতলায় থাকি। আর শোনো, চাল ডাল আটা যা লাগবে আমি সব দেব, আর বারান্দাতেই চুলা জ্বালিয়ে খানা পাকাবে, কেমন? একটা কথা মনে রেখো, রাতে কিন্তু কোনো মতেই ঘরের বাইরে বেরোবে না। দরজা ভালো করে বন্ধ করবে, তারপর ঘুমোবে। কথাটা মনে থাকে যেন। আমাকে এবার ছেড়ে দিন সাহেব। ए सुनो, तुम इधर रहते हो? আরে না না না, ও এখানে থাকে না। ওই তো আমাদের নৌকো করে নিয়ে এলো। मैंने सोचा उधर। বাবু, বিকাল হয়ে আসছে, জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ হেঁটে যেতে হবে। বলা যায় না, সেই ভেজাখোর পিশাচটা হয়তো অন্ধকার নামার আগেই বেরিয়ে পড়লো। ভেজাখোর পিশাচ? মানে হ্যাঁ বাবু, পিশাচ বহুত খতরনাক। ওফ, কতবার তোমাদের এক কথা বলবো যে ভূত পিশাচ বলে কিছু হয় না? ওটা একটা হায়না দলছুট হয়ে কোনোভাবে এদিকের জঙ্গলে চলে এসেছে। হায়না শিকার ধরার পর মাথাটা চিবিয়ে খায়, তোমরা জানো তো? ও যখন মাথাটা খাচ্ছিল তখন অন্য লোকজন চলে আসতে ও শুধু মাথাটা খেয়েই পালিয়েছে। হায়না? হ্যাঁ, একটা হায়না কয়েকদিন আগে জঙ্গলের মধ্যে একটা মানুষ খেয়েছে। তবে তবে তোমাদের কোনো ভয়ের কারণ নেই। দিনের বেলা কোনো প্রাণী জঙ্গলের বাইরে বেরোয় না, আর রাতে নিশ্চয়ই তোমরা কেউ জঙ্গলে ঢুকতে যাবে না। তবে যতদিন না বাড়ির চারপাশটা ঘেরা হচ্ছে ততদিন একটু সাবধানে থাকাই ভালো। তাই রাতে তোমাদের ঘরের বাইরে যেতে বারণ করলাম, বুঝলে? ও আগে, আচ্ছা। এই নাও, এই নাও তোমার টাকা। শুক্রিয়া বাবু, রাম রাম। একথা বলার পর তিনি মাঝিকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দিলেন। মাঝি চলে যাওয়ার পর চৌধুরী সাহেব সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন, আর আমরাও আমাদের ঘরে ঢুকে গেলাম। চৌধুরী সাহেব পোশাক পাল্টে কুর্তা পাজামা পরে আবার নিচে নামলেন ঘণ্টাখানেক বাদে, সূর্যাস্তের আগে।
তিনি আমাদের পাশের একটা ঘর খুলে রান্নার জন্য প্রয়োজনীয় জিনিস আর একটা লণ্ঠন দিলেন। বাড়ির পেছন দিকে একটা কুয়ো আছে, সেটাও আমাদের দেখিয়ে দিলেন জল আনার জন্য। আমাদের সব কিছু বুঝিয়ে দিয়ে তিনি আবার উপরে চলে যাওয়ার পর আমরা কুয়ো থেকে জল এনে বারান্দাতেই চুলা জেলে রান্না বসালাম, বুঝলেন। এর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল। লণ্ঠন জ্বালিয়ে রান্নার বাকি কাজ শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকে দরজা দিলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর রাত 9টা নাগাদ লণ্ঠনটা নিভিয়ে আমরা শুয়ে পড়লাম। আমার ঘুম খুবই পাতলা। ঘন্টা 3 পর আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। মনে হলো দরজার সামনের বারান্দা দিয়ে কেউ যেন হেঁটে গেল। আমি উঠে বসলাম। গরাদ বসানো খোলা জানলা দিয়ে চাঁদের আলোতে বাইরেটা দেখা যাচ্ছে, পাঁঠার খোঁয়ারটাও দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পেলাম চৌধুরী সাহেব এগোচ্ছেন সেই খোঁয়ারের দিকে। তাঁর কাঁধে বন্দুক আর হাতে ধরা একটা পাত্র, সম্ভবত নবাবকে খাবার দিতে যাচ্ছেন তিনি। তাকে দেখে আমার হঠাৎই মনে এলো সেই হায়না বা ভেজাখোর পিশাচের কথা। সে যদি এখন জঙ্গল থেকে বেরিয়ে আসে, চৌধুরী সাহেব এত রাতে বাইরে বেরোলেন কেন? পরক্ষণেই আমার মনে হলো তাঁর সঙ্গে বন্দুক আছে, তাই বোধহয় আশঙ্কার কারণ নেই। খোঁয়ারের মতো ঘরটার কাছে গিয়ে তার দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তিনি। মিনিট 15 সে ঘরে থাকার পর বাইরে বেরিয়ে তার ঝাঁপ বন্ধ করে বাড়ির দিকে চৌধুরী সাহেব ফিরতে শুরু করলেন। তাঁর হাতে ধরা পাত্রটা উল্টানো অবস্থায় দেখে আমি বুঝলাম আমার অনুমানই ঠিক। তিনি খাবার খাইয়ে এলেন তাঁর আদরের নবাবকে। বাড়ি ফিরে এলেন চৌধুরী সাহেব। আমি শুনতে পেলাম তাঁর পায়ের শব্দ আমাদের ঘরের বন্ধ দরজার সামনে দিয়ে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করল। এরপরেই আবার নিস্তব্ধ হয়ে গেল বাড়িটা। আমিও শুয়ে পড়লাম। পরদিন সকাল থেকেই চৌধুরী সাহেবের তত্ত্বাবধানে কাজ শুরু করে দিলাম আমরা। যেদিকে নবাবের খোঁয়ার, সেদিকেই তার থেকে কিছুটা দূরে বাঁশের খুঁটি দিয়ে বাখারি দিয়ে ছাগিগুলোকে রাখার জন্য একটা বড় ঘর তৈরির কাজ শুরু হলো। বংশীরাম ওসব কাজে দেখলাম বেশ পটু। মূলত খোঁয়ার বাঁধার কাজটা সেই করল। আমি তাকে বাঁশ কেটে গর্ত খুঁড়ে সাহায্য করতে লাগলাম। সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে আমরা বেশ বড় সড়ো ঘর বা একটা খোঁয়ার বানিয়ে ফেললাম, বুঝলেন। তবে সেদিন আর টালিগুলো খোঁয়ারের মাথায় চাপানো সম্ভব হলো না বলে ছাগিগুলোকে তার মধ্যে রাখা হলো না। দিনের শেষে নদী থেকে স্নান সেরে এসে যথারীতি আগের দিনের মতোই আমরা রান্না চাপিয়ে দিলাম। সারাদিন পরিশ্রম গেছে, তাই খাওয়া সেরে আগের দিনের থেকে কিছুটা আগেই আমরা শুয়ে পড়লাম। কিন্তু সে রাতেও আগের রাতের মতোই আমার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে আমি দেখলাম চৌধুরী সাহেব পাঁঠাটাকে খাবার দিয়ে ফিরে এলেন। পরদিন দুপুরের আগেই নতুন খোঁয়ারটার মাথায় আমরা ছাউনি দিয়ে ফেললাম। ছাগিগুলোকে তার মধ্যে পুরে ফেলা হলো। চৌধুরী সাহেব আমাদের কাজ দেখে বেশ খুশি হলেন। তিনি বললেন সেদিন আর কাজ করার দরকার নেই। পরদিন ভোর থেকে বাড়ির চারপাশ ঘেরার জন্য খুঁটি পোতার কাজ শুরু করলেই হবে। তাই একবেলা ছুটি পেয়ে গেলাম আমরা। দুপুরেই সেদিন রান্না হলো। আর কোনো কাজ নেই, তাই নিজেদের ঘরে গিয়ে আমরা শুয়ে পড়লাম দুজনে। বিকেল 5টা নাগাদ যখন আমি ঘুম থেকে উঠলাম, বংশীরাম তখনও ঘুমোচ্ছে। বাইরে বেলা শেষের মনোরম পরিবেশ, আলো নরম হয়ে এসেছে। দিন শেষে মাথার ওপর দিয়ে টিয়া পাখির ঝাঁক ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে। আমি একটু হেঁটে আসবার জন্য ঘর থেকে বাইরে বেরোলাম। বাড়ির সংলগ্ন ফাঁকা জমিটাতেই হাঁটছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম
সেই তোতাপুরি পাঁঠাটা কয়েকবার ডাকল। সাধারণত ডাক বিশেষ শোনা যায় না। কৌতূহলবশত আমি গিয়ে দাঁড়ালাম ওর খোঁয়াড়ের গায়ে। ঘরটার এক কোণে দাঁড়িয়ে আছে সেই বিশাল পাঁঠাটা। সেও দেখতে পেল আমাকে। আমরা চেয়ে রইলাম পরস্পরের দিকে। কি ধবধবে সাদা রং তার গায়ে, আর কি বিরাট তার চেহারা, ঠিক যেন একটা ছোট্টখাট্ট টাট্টু ঘোড়ার মতো। আমি বিমোহিতভাবে তাকিয়েছিলাম তার দিকে, কিন্তু হঠাৎ সে খোঁয়াড়ের কোণ ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। আর তারপরেই সে হঠাৎ বিদ্যুৎ গতিতে ছুটে এসে সজোরে গুঁতো মারল আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে বেড়ার গায়ে। এত জোরে সে গুঁতো দিল যে পুরো ঘরটাই থরথর করে কেঁপে উঠল, আর আমিও ছিটকে কয়েক পা পেছনে সরে। ঠিক সেই সময় পাশ থেকে একটা কণ্ঠস্বর শুনলাম। চৌধুরী সাহেব কখন যেন সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আমি তাকে বললাম, দেখলেন বাবু? বাপরে বাপ! ও আসলে আমাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করে না। আচ্ছা, আমি প্রতি রাতে ওকে খাবার দিতে দেখি আপনাকে। অত রাতেও খায় কেন? আসলে আমাকেও তো কাজে বেরোতে হয়। মুজফ্ফরপুরে আমার একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে। ওকে কিনে আনার পর খুব ভোরে আমি খাবার দিয়ে বাড়ি থেকে বেরোতাম, আর রাতে ফিরে এসে ওই সময় খাবার দিতাম। তাই এখন সেটাই ওর অভ্যেস হয়ে গেছে। আর আমার হাতে ছাড়া ও খাবার মুখেও তোলে না। জানো, সামনে দাঁড়িয়ে খাবার খাওয়াতে হয়। নবাব, নবাব। তাকে দেখা মাত্রই পাঁঠাটা শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে আগের মতোই দুপা তুলে বেড়ার গায়ে উঠে দাঁড়াল। চৌধুরী সাহেব তোতাপুরি পাঁঠাটার ঢিবির মতো কপালে হাত বুলিয়ে খানিকক্ষণ আদর করলেন। তারপর আমরা দুজনে আবার একসঙ্গে বাড়ির দিকে এগোলাম। আমি খেয়াল করে দেখেছি যে চৌধুরী সাহেব বংশীরামের সাথে কাজের কথার বাইরে কোনো কথা না বললেও আমি বাঙালি বলেই হয়তো মাঝে মধ্যে আমার সঙ্গে টুকটাক গল্প করতেন। বাড়ির দিকে এগোতে এগোতে তিনি বললেন, জানো, এ বাড়িতে ঠিক এমনই একটা তোতাপুরি পাঁঠা ছিল, কালো রঙের। আমি তার নাম রেখেছিলাম কৃষ্ণ। তখন আমার 8-10 বছর বয়স। এ বাড়িতে তখন কাজের লোক থাকতো, তারাই ওর দেখাশুনো করত। দাদুর সঙ্গে আমি পাটনা থেকে আসতাম, খেলা করতাম কৃষ্ণর সাথে। বলতে গেলে কৃষ্ণ আমার বন্ধু ছিল। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল। কি ঘটনা? আমি তখন ছুটিতে দাদুর সঙ্গে এখানে বেড়াতে এসেছি। কৃষ্ণকে নিয়ে খেলা করি। কৃষ্ণ খোলা অবস্থাতেই একতলার বারান্দায় থাকত। একদিন সকালে উঠে দেখা গেল কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। দাদু চারপাশে তাকে খুঁজতে লোক পাঠালেন। একটু বেলার দিকে তার খোঁজ মিলল, তবে কৃষ্ণের নয়, তার মাথাটার আর চামড়ার। কারা যেন তাকে মেরে খাবার জন্য মাংসটা নিয়ে গেছে। কাছেই একটা দেহাতি গ্রাম আছে, তাদের কেউ বা কারা নিশ্চয়ই কাণ্ডটা ঘটিয়েছে। কৃষ্ণের কাটা মাথাটা যখন বাড়িতে আনা হলো, তা দেখে দুঃখে আতঙ্কে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। 3 দিন পর আমার জ্ঞান ফিরলেও কিছুদিনের জন্য আমার মাথার গন্ডগোল হয়ে গিয়েছিল। কেউ পাঁঠার মাংস খাবে বলছে শুনলেই তাকে মারতে যেতাম। অবশ্য সেই ইচ্ছা আমার এখনো হয়। আমার জন্যই তো সেই সময় থেকে কোনো ধরনের মাংস রান্না বন্ধ হয়ে গিয়েছিল। অবলা প্রাণীদের নিয়ে এই নৃশংস ব্যাপার আমি সহ্য করতে পারি না। যাই হোক, আমার দাদু কবিরাজ ছিলেন বলে সে যাত্রায় আমাকে শারীরিক বা মানসিকভাবে সুস্থ করে তুলেছিলেন। শুধু আমি নই, কৃষ্ণের মৃত্যুতে দাদুও ভেতর থেকে ভীষণ কষ্ট পেয়েছিলেন। খুবই স্বাভাবিক। দাদু অবশ্য পরে বলেছিলেন,
এমন ঘটনা ঘটতে পারে জানলে তিনি আগেই দেশন গাছের শিকড় খাওয়াতেন কৃষ্ণকে। এ তল্লাটে তো ও গাছ হামেশাই মেলে। দেশন গাছটা কি? তার শিকড় খেলে কি হয়? দেশন গাছ? হ্যাঁ, আমিও জানতাম না, বুঝলেন। জানতে চাইলাম সেটা কি গাছ, তার শিকড় খেলে কি হয়, কিন্তু বুঝতে পারলাম না আমার প্রশ্ন তাঁর কানে গেল কিনা। ফাঁকা জমিটা পেরিয়ে আমরা বাড়িটার কাছে চলে এসেছিলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে চৌধুরী সাহেব বারান্দায় উঠে দোতলায় ওঠার সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। পরদিন সকাল থেকেই বাড়ি সমেত জমি ঘেরার কাজ শুরু করলাম আমরা। শুধু ঘাটের সিঁড়ির অংশটা বাদে বাকি অংশটা আমাদের ঘিরতে হবে। ঘাটের দিকে ছাগলগুলোর পালাবার উপায় নেই, তাছাড়া সেদিকটা খোলা থাকলে ছাগলগুলো নিজেরাই গিয়ে নদীতে জল খেয়ে আসতে পারবে, তাই সেই অংশটুকু ঘেরা হবে না। প্রথম দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করে খুঁটি পোঁতার কাজ অনেকটাই সেরে ফেললাম। দ্বিতীয় দিন দুপুর থেকে খুঁটির গায়ে লোহার জাল বসানো শুরু হলো। জাল আগে থেকেই কিনে বাড়িতে মজুত রেখেছিলেন চৌধুরী সাহেব। তবে খুঁটির গায়ে পেরেক আর তার দিয়ে মাথা সমান জাল টান টান করে বাঁধা আগের কাজগুলোর তুলনায় একটু ঝকমারির কাজ। জাল সেদিন লাগাতে শুরু করলেও আরো 2 দিন কাজ শেষ করতে লাগবে মনে হলো। সেদিন জাল বসাবার কাজ শেষ করে যথারীতি রান্না খাওয়া করে আমরা শুয়ে পড়লাম। ঘুমোবার আগে নানান গল্প করতে করতে একসময় বংশীরাম আমাকে বলল, শোনো ভাই, তোমাকে একটু কথা বলার আছে আমার। কি কথা? আগে বলি, এতদিন একসঙ্গে থেকে তোমাকে বন্ধু ভেবেই ভরসা করে কথাটা বলছি, কিন্তু হ্যাঁ, আমার কথা কিসি কো মত বাতানা, কাউকে বলতে পারবে না, ইয়াদ রেখা না? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, বলো। ঠিক আছে, শোনো, আর মাত্র 2 দিনের মতো কাজ বাকি আমাদের। उसके बाद हम चले ही जाएंगे। एक दिन কাজ করে কতই বা আয় হবে? খুব বেশি হলে 400-500 টাকা। लेकिन তুমি যদি রাজি থাকো তবে একটু কাম করা যেতে পারে। দেখো, আমাদের মজুরি বুঝে নেবার পর আমাদের কারো হঠাৎ শরীর খারাপের অছিলায় একটা রাত আমরা এখানে থেকে যাব। তারপর মাঝ রাতে ও বকরিগুলাকে নৌকায় তুলে নিয়ে পালাবো। বংশী, কি বলছো? আরে ডরো মত, পাটনাতে অন্তত 2000 টাকায় ও বকরিগুলো বিক্রি করা যাবে। खरीदने का लोग আমার জানা আছে। তোমার আর আমার आधा आधी बकरा হবে, ठीक है? उसके बाद तुम तुम्हारा रास्ते में, मैं मेरे रास्ते में। कोई हमारे बाल भी नहीं पकड़ सकता। और चौधरी साहब के कथा तो बात ही दाओ। बोलो 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 बोलो, রাজি কি না? দেখো বংশীরাম, আমি গরিব বাজিকর হতে পারি, পথে পথে ঘুরে বেড়াতে পারি, কিন্তু আমি চোর নই। চৌধুরী সাহেব বিশ্বাস করে আমাদের কাজে এনেছেন, আমি কিছুতেই এ কাজ করব না। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, তুমি কি করে এভাবে ছাগল চুরির কথা বলছো? ও আসলে ব্যাপারটা মাথায় আসার সঙ্গে সঙ্গে তোমাকে বললাম। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বারণ করছো তখন তখন আর এই কাম কা জরুরত নেই। আর ছোট ছোট সো যাও। আপনার কথা মেনে নিল লোকটা? আরে আমি বেশ কড়াভাবেই কথাটা বলেছিলাম। প্রথমে তো কথাটা শুনে আমি চমকেই উঠেছিলাম। লোকটা যে লোভী আর অসৎ সেটা আমি মেলাতেই বুঝতে পেরেছিলাম, বুঝলেন। নইলে কেউ জুয়া খেলে না আর চুরির কথাও ভাবে না। যার মনে চুরি সেই তো চোর। আমার কথা শুনে বংশীরাম তার প্ল্যানটা বানচাল করে দিয়ে ফের পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে আবার জাল লাগাবার কাজ শুরু করলাম আমরা। আমি সেদিন বংশীরামের সঙ্গে একটু কম কথা বললাম, যাতে সে বুঝতে পারে যে তার প্রস্তাব শুনে আমি অসন্তুষ্ট হয়েছি। কাজের মধ্যে দিয়েই সারাদিন কেটে গেল। রাতে শোবার সময় বংশী আমায় বলল,
लगता है कि तुम अभी भी রাগ করে আছো। আমিও বুঝতে পারছি ওসব ভাবা উচিত হয়নি। ঘুমিয়ে পড়ো, কাল সকালে কাজ শেষ করতে হবে। ঠিক আছে ঠিক আছে। এইটুকু বলেই আমি চুপ করে গেলাম। সে রাতে বংশীরামের সাথে আমার বিশেষ কথা হলো না, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই আবার জাল লাগানোর কাজ শুরু করে দিলাম দুজনে। দুপুর নাগাদ চৌধুরী সাহেব এসে জিজ্ঞেস করলেন, কি তোমাদের জাল লাগানো হলো? আগে হ্যাঁ বাবুজি, হয়ে গেছে, একবার দেখে নিন না। বাহ বাহ, খুব ভালো হয়েছে। কাল তোমাদের সব টাকা মিটিয়ে দেবো। আমি তোমাদের পথও বলে দেবো। যদি যদি তোমাদের ইচ্ছে করে তাহলে কালই যেতে পারো, নইলে পরশু ভোরে তোমাদের নৌকো করে সোনপুরে পৌঁছে দেবো। সেখান থেকে তোমরা যেখানে খুশি চলে যাবে। ঠিক আছে ঠিক আছে বাবুজি, কালই তাহলে চলে যাব আমরা। বেশ বেশ, তবে কাল অবশ্য যদি তোমরা থেকে আমার বাড়িতে একটু ঝাড়পোঁছ করে দাও, তার জন্য অবশ্য আমি আলাদা পয়সা দেব। বেশ, তবে কাল এখানে থেকে কাজ করে পরশু নৌকোতেই ফিরব। জালগুলো তোমরা বেশ ভালোই লাগিয়েছো দেখছি। আমার নবাব আবার খুব চঞ্চল, কিছুদিন আগেই একবার জঙ্গলের দিকে চলে গেছিল। এবার অন্তত ওকে একটু ছেড়ে রাখতে পারবো। হ্যাঁ, সেদিন রাতে ঠিক সেই সময় আবার আমার ঘুম ভেঙে গেল, যখন চৌধুরী সাহেব নবাবকে খেতে দিতে যান। আমি দেখলাম তিনি নবাবের খোঁয়াড়ে ঢুকলেন তাকে খেতে দিতে। তারপর তিনি নবাবকে খোঁয়াড়ের বাইরে বার করে দিয়ে বাড়ি ফিরে এলেন। জানলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে দেখলাম নির্জন রাতে চাঁদের আলোতে ঘুরে বেড়াচ্ছে ধবধবে সাদা রঙের বিশাল আকৃতির তোতাপুরি পাঁঠাটা। কেমন যেন ভিনগ্রহের জীব মনে হচ্ছে তাকে। কিছুক্ষণ তাকে দেখবার পর আমি আবার ঘুমিয়ে পড়লাম। ওই দিনই আমাদের চৌধুরী সাহেবের বাড়িতে শেষ দিন। সকালবেলা ঘর থেকে বেরিয়ে দাঁতন করতে করতে আমার মনে পড়ল গতকাল রাতের দৃশ্য। চাঁদের আলোতে জমিটার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল সাদা রঙের পাঁঠাটা, কিন্তু চারপাশে তাকিয়ে তাকে দেখতে পেলাম না। তবে তার খোঁয়াড়ের দরজা বন্ধ দেখে আমি অনুমান করলাম ভোরবেলা খাবার দেওয়ার সময় চৌধুরী সাহেব আবার নবাবকে তার খোঁয়াড়ে পুরে দিয়েছে। এই বেলা 8টা নাগাদ ওপর থেকে নামলেন চৌধুরী সাহেব। তার হাতে বিরাট একটা চাবির গোছা। তিনি আমাদের সব ঘরগুলো সাফ করার জন্য খুলে দিচ্ছেন। একতলার ঘরগুলো বংশীকে বললেন সাফ করতে, আর দোতলার ঘরগুলো সাফ করতে বললেন আমাকে। একতলার ঘরগুলো প্রথমে তিনি একে একে করে খুলে দিলেন। অধিকাংশ ঘরই ফাঁকা, কোথাও হয়তো সামান্য কিছু জিনিস রয়েছে, তবে দীর্ঘদিন অব্যবহারের ফলে ঘরের ভেতরে ধুলো জমেছে। তিনি একতলার ঘরগুলোকে বংশীরামকে খুলে দেওয়ার পর ঝাঁটা বালতি ইত্যাদি নিয়ে আমি তাঁর সাথে সাথে দোতলায় উঠে এলাম। এর আগে আমি কখনো দোতলায় উঠিনি, বুঝলেন। দোতলাতেও একতলার মতো সার সার ঘর। রেলিং দেওয়া বারান্দায় দাঁড়ালে নদীটা অনেকখানি দেখা যায়। ঘাটের নিচে নৌকোটা বাঁধা আছে দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে উঠে প্রথম যে ঘর, তার দরজাটা খোলা। ভেতরে খাট, আলমারি ইত্যাদি আসবাব দেখা যাচ্ছে। সেই ঘরটা দেখিয়ে চৌধুরী সাহেব আমাকে বললেন, হ্যাঁ, এদিকে এসো। শোনো, এই ঘরটা হচ্ছে আমার শোবার ঘর। এই ঘরটা আমি নিজেই পরিষ্কার করি। এই ঘরে ঢোকার কোনো দরকার নেই। অন্য 3টে ঘর পরিষ্কার করলেই চলবে। এসো এসো, এদিকটা এসো। হ্যাঁ বাবু। এর পরের 2টো ঘর এবার আমি খুলে দিলাম। দেখে নাও, ওই ঘর দুটোতেও কিছু আসবাব আছে। আগে এই ঘর দুটোকে পরিষ্কার করে তারপর তুমি শেষ ঘরটা ধরবে। এসো, এদিকটা এসো। হ্যাঁ বাবু। আর এই হলো গিয়ে 3 নম্বর ঘর। এটা কিসের গন্ধ বাবুজি? ঘরটা খুলতেই যেন গন্ধটা নাকে এসে ধাক্কা দিল। কেমন ওষুধের মতো গন্ধ। সাবধান, এই ঘরে বেশ কয়েকটা টেবিল আর আলমারি রয়েছে।
এইগুলোতে অনেক পুরনো আয়ুর্বেদিক ওষুধের শিশি আর দরকারি কাগজ আছে। এই ঘরটা ভালো করে পরিষ্কার করবে। এটা আমার কাজের ঘর। আর শোনো, খুব সাবধানে কাজ করবে, কোনো কিছুর যেন ক্ষতি না হয়। ঘরটা খুলে দিয়ে এরপর তিনি ফিরে গিয়ে ঢুকলেন তাঁর শোয়ার ঘরে। চৌধুরী সাহেবের নির্দেশ মতো আমিও আমার কাজ শুরু করে দিয়েছিলাম। প্রথমে তাঁর শয়নকক্ষ সংলগ্ন দুটো ঘর পরিষ্কার করে আমি গিয়ে ঢুকলাম তাঁর কাজের ঘরে। টেবিল, দেওয়ালের র্যাকে শিশি বোতল, কাগজ, খাতা ইত্যাদি সব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি প্রথমে শিশি বোতলগুলোর গা থেকে সাবধানে ধুলো মুছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তারপর টেবিল গোছাতে শুরু করলাম, বুঝলেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ, খাতা, ডায়েরি এইসব গুছিয়ে রাখছি। হঠাৎ একটা ডায়েরির ভেতর থেকে সুতো ছিঁড়ে যাওয়ার কারণে একটা পাতা খসে পড়ল। সেটা কুড়িয়ে ডায়েরির ভেতর রাখতে যেতেই দেখি গোটা গোটা বাংলা হরফে তার মধ্যে কিছু লেখা রয়েছে। বুঝলাম সেটা দিনলিপির খাতা। নিয়মিত দিনলিপি লেখেন চৌধুরী সাহেব। যদিও অন্য কারো দিনলিপি গোপনে পাঠ করা উচিত নয়, কিন্তু সে বয়সে সে সময় এত কিছু বুঝতাম না, বুঝলেন। তা কৌতূহলী হয়ে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎই একটা পাতায় আমার চোখ আটকে গেল। দেখলাম তিনি লিখেছেন, আজ মেলা থেকে 7টা ছাগি কিনে আনলাম। কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই নবাবের অনেক কটা সন্তান জন্মাবে। দেখতে হবে দেশন টগরের গুণ নবাবের রক্ত থেকে তার সন্তানদের রক্তে প্রবাহিত হয় কিনা। এই দেশন গাছের শিকড়ের কথা দুদিন আগেই চৌধুরী সাহেবের মুখ থেকে আমি শুনেছিলাম। সেটা কি জিনিস, তা কোথাও লেখা আছে কিনা তা জানার জন্য আমি ডায়েরির পাতা ঘাঁটতে শুরু করলাম। কয়েক পাতা পেছনে যেতেই আমি দেখলাম সেদিন লেখা শুরু হয়েছে এইভাবে, আজ আমি নিশ্চিত যে দেশন টগরের শিকড় সত্যি কাজ দেয়। লেখাটা আমি সবে পড়তে শুরু করেছি, ঠিক সেই সময় হঠাৎ পায়ের শব্দ শুনলাম। আমি মশাই হাত সাফাইয়ের ওস্তাদ লোক। মুহূর্তের মধ্যে ডায়েরিটা আমার জামার নিচে কোমরের মধ্যে চালান করে দিলাম, কারণ পুরোটা পড়া হয়নি কি না। আর ঠিক সেই মুহূর্তেই চৌধুরী সাহেব ঘরে ঢুকলেন। আমি ভেবেছিলাম আমি কেমন কাজ করছি দেখে চৌধুরী সাহেব হয়তো বেরিয়ে যাবেন, কিন্তু তা হলো না। বাকি সময় আমি যতক্ষণ কাজ করলাম তিনি ততক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। আমার কাজ শেষ হলে আমাকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে দরজায় তালা দিলেন তিনি। আমার আর তার অবর্তমানে ডায়েরিটা পড়ে সেটাকে আবার সেই ঘরে রেখে আসা হলো না। সেটা জামার তলাতে গোঁজা অবস্থাতেই আমি নিচে নেমে এলাম। বংশীরামের কাজও তখন মোটামুটি শেষ হয়ে গেছে। দুজনে দুপুরে রান্না করে স্নান খাওয়া সেরে ঘরে গিয়ে দরজা দিলাম। বংশীরাম ঘুমিয়ে পড়ার পর সেই ডায়েরিটা নিয়ে বসলাম। তার বেশ কিছু লেখা পড়ে বিস্মিত ও শিহরিত হয়ে উঠলাম আমি। বাইরে নির্জন দুপুর, নবাবের খোঁয়ারটা দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে আমি ভাবতে লাগলাম, এও কি কখনো সম্ভব? নাকি চৌধুরী সাহেব প্রলাপ বাক্য লিখেছেন তার দিনলিপির পাতাতে? যাই হোক, এইসব ভাবতে ভাবতে একসময় বিকেল হলো। ডায়েরিটা জামার নিচে লুকিয়ে রেখে আমি মনে মনে ভাবছিলাম সুযোগ বুঝে এক ফাঁকে দোতলায় উঠে চৌধুরী সাহেবের কাজের ঘরের জানলা দিয়ে সেটা ভেতরে ফেলে দেব। দরজা বন্ধ থাকলেও সে ঘরের জানলা তো খোলাই আছে। বিকেলবেলা ঘর থেকে বাইরে বেরোলাম আমরা। চৌধুরী সাহেব দোতলা থেকে নিচে নেমে আমাদের ডাকলেন। আমার বেশ ভয় ভয় করছিল, বুঝলেন। ডায়েরিটা যে ঘরে নেই তা তিনি জেনে গেছেন নাকি, বা আমাদের সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন কিনা, এই সব ভাবনায় আর কি। কিন্তু তিনি আমাদের কাছে ডেকে আমাদের দুজনের হাতে বকশিশ সহ মজুরির 500 টাকা করে ধরিয়ে দিয়ে বললেন, শোনো, তোমাদের কাজে আমি খুব খুশি হয়েছি। এই নাও,
কি তোমরা খুশি তো? আগে হ্যাঁ বাবু। हाँ साहब, हो हम भी खुश। বেশ, তাহলে কাল ভোরেই নৌকো করে তোমাদের সোনপুরে পৌঁছে দিয়ে আসবো। এরপর তিনি দোতলায় ফিরে গেলেন। বিকেল পেরিয়ে সন্ধে, তারপর রাত নামল। চৌধুরী সাহেবের ডায়েরিতে যে অদ্ভুত কথাগুলো পড়েছি তা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। বারবার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। তবে আমি ঠিক করে নিলাম মাঝরাতে চৌধুরী সাহেব যখন নবাবকে খেতে দিতে যাবেন সেই ফাঁকে আমি চুপি সাড়ে দোতলায় উঠে ডায়েরিটা জানলা গলিয়ে ঘরের ভেতর ফেলে দেব। দুপুরেই রাতের রান্নাও সারা ছিল। রাত 9টা নাগাদ খাওয়া দাওয়া সেরে আমরা দুজন শুয়ে পড়লাম। কিছুক্ষণ কথা বলার পর আমি দেখলাম বংশীরাম ঘুমিয়ে পড়ল। আমি জানলার বাইরে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন চৌধুরী সাহেব নবাবকে খাবার দিতে চান তা দেখার জন্য। বাইরে তাকিয়ে থাকতে থাকতে আমি ভাবতে লাগলাম চৌধুরী সাহেবের লেখা কথাগুলো। তারপর কি হলো? চুপ করে গেলেন যে? কিসের যেন শব্দ হলো। ওটা প্রেসার কুকারের সিটি। মাংস রান্না শেষ হতে চলেছে। ও এই শব্দটা এমন হলো না, আমি চমকে গিয়েছিলাম। কিন্তু ওদিকে আবার দেরি হয়ে যাবে না তো? না না, আপনি শেষ করুন আগে। আচ্ছা, আমার গল্পেরও আর সামান্যই বাকি। হ্যাঁ হ্যাঁ বলুন না, তারপর কি হলো? হ্যাঁ, তারপর ঠিক রাত 12টা নাগাদ আমি ঘরের বাইরে চৌধুরী সাহেবের পায়ের শব্দ পেলাম। আর তার মিনিট খানেকের মধ্যে আমি দেখলাম তিনি খাবারের পাত্র নিয়ে এগোচ্ছেন নবাবের খোঁয়ারের দিকে। সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম। বংশীরাম তখন ঘুমোচ্ছে। নিঃশব্দে দরজা খুলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম আমি। তারপর বারান্দা দিয়ে সিঁড়ির দিকে এগোলাম। আমি ওপরে উঠে একবার তাকালাম নদীর দিকে। চাঁদের আলোতে ঘাটে বাঁধা নিঃসঙ্গ নৌকোটাও আমার চোখে পড়ল। আমি দ্রুত এগিয়ে গিয়ে জামার ভেতর থেকে ডায়েরিটা বার করে জানলা দিয়ে ঘরের ভেতর টেবিলে ছুঁড়ে দিয়ে আবার ফেরার পথ ধরলাম। ডায়েরিটা যথাস্থানে রেখে ঘরে ফিরতে খুব বেশি হলে আমার 2 মিনিট সময় লাগলো। ঘরে ঢুকে দরজা দিয়ে বসে জানলার বাইরে তাকালাম আমি। কিছু সময় পর নবাবকে নিয়ে খোঁয়ারের বাইরে বেরোলেন চৌধুরী সাহেব। প্রাণীটার পিঠে আদর করে একটা চাপড় মেরে তাকে মুক্ত করে দিয়ে বাড়ির দিকে এগোলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই আমি শুনতে পেলাম তার দোতলায় উঠে যাওয়ার শব্দ। আমি আরো কিছুক্ষণ তাকিয়ে রইলাম বাইরের দিকে। চাঁদের আলোতে ঘুরে বেড়াচ্ছে সেই বিশাল তোতাপুরি পাঁঠাটা। আমি তার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, ডায়েরিতে যা লেখা আছে তা কি কখনো সত্যি হতে পারে? নবাব এক সময় ঘুরতে ঘুরতে বাড়ির পেছনে আমার চোখের আড়ালে চলে গেল, আর আমিও শুয়ে পড়লাম। একরাশ ঘুম নেমে এলো আমার চোখে। আবার প্রেসার কুকার। খাসির গন্ধ একেবারে সারা ঘরে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, যা বলছিলাম, আমার সে ঘুম কিন্তু দীর্ঘস্থায়ী হলো না, বুঝলেন। ঘণ্টাখানেক বাদেই হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি পাশ ফিরতেই দেখলাম বংশীরাম ঘরে নেই, আর দরজার পাল্লাটাও একটু ফাঁক করা। এত রাতে কোথায় গেল সে? সঙ্গে সঙ্গে উঠে বসলাম আমি। ঘরের চারপাশ তাকিয়ে জানলা দিয়ে ঢোকা চাঁদের আলোতে আমি দেখলাম আমার থলেটাও ঘরের মধ্যে নেই। আমি আঁতকে উঠলাম। মুহূর্তে বুঝতে পারলাম এটা বংশীরামের কাজ। থলের মধ্যে আমার সর্বস্ব ছিল, আমার টাকা পয়সা, সব থেকে বড় কথা যা দিয়ে আমি খেলা দেখাই সেই সব জিনিসপত্র। আমি জানলা দিয়ে তাকালাম বাইরের দিকে। তোতাপুরি পাঁঠাটাকে দেখতে না পেলেও কয়েক মুহূর্তের মধ্যেই আমি বংশীরামকে দেখতে পেলাম। সে ঘাটের দিক থেকে আসছে। আমি আর কাল বিলম্ব না করে উঠে পড়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। তারপর বারান্দা থেকে জমিতে নেমে দেখতে পেলাম ছাগিগুলোকে যে নতুন ঘরে রাখা হয়েছে, বংশীরাম সেই দিকে এগোচ্ছে। তার হাতে একটা দড়ি।
আমি মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম বংশীরাম তার ভাবনা থেকে সরেনি। সে ছাগলগুলোকে চুরি করে পালাবার কাজ শুরু করেছে, আর তার সঙ্গে আমার থলেটা। ছাগলগুলোকে নিয়ে যাওয়ার আগে সে সম্ভবত থলেগুলোকে নৌকোয় বা ঘাটে রেখে এসেছে। আমি কিংকর্তব্য বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম বংশীরামের দিকে। বংশীরাম তখন ছাগিগুলোর ঘরের কাছে প্রায় পৌঁছে গেছে। ঠিক সেই সময় আমি আরো একজনকে দেখতে পেলাম। বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে এসেছে সেই তোতাপুরি পাঁঠাটা। সেও তাকিয়ে দেখছে বংশীরামকে, আর এরপরেই পাঁঠাটা তীর বেগে ছুটতে শুরু করলো বংশীরামের দিকে। বংশীরাম কিছু বুঝে ওঠার আগেই সে তার কাছে পৌঁছে গিয়ে প্রচন্ড জোরে একটা গুঁতো মারলো বংশীরামের পেছনে। বংশীরাম একটা অস্পষ্ট আর্তনাদ করে ছিটকে পড়লো অন্তত 7-8 হাত দূরে। হয়তো বংশীরাম সেই প্রচন্ড আঘাতের পরেও উঠে বসতে যাচ্ছিল, কিন্তু নবাব তাকে সে সুযোগ দিল না। সে তক্ষুনি ছুটতে গিয়ে প্রচন্ড জোরে আবার গুঁতো দিল বংশীরামের মাথায়, আর সেই আঘাতেই সম্ভবত জ্ঞান হারালো বংশীরাম। আমি হতভম্ব হয়ে দেখতে থাকলাম বংশীরামের মাথা লক্ষ্য করে কখনো মাথা দিয়ে কখনো খুর দিয়ে সমানে আঘাত করে চলেছে সেই বিরাট পাঁঠাটা। এরপর থামলো পাঁঠাটা। বংশীরামের শরীর তখন সম্পূর্ণ স্থির। আকাশের চাঁদের দিকে মাথা তুলে একবার অদ্ভুত স্বরে ডেকে উঠল নবাব। সে যেন এক অপার্থিব ক্ষিপ্র ডাক। তারপর সে মাথা নিচু করে চাটতে লাগলো নিস্পন্দ বংশীরামের চূর্ণ বিচূর্ণ মাথাটা। এইবার আমার হুঁশ ফিরল। ওভাবে চেটে কি খাচ্ছে নবাব? বংশীরামের রক্ত, ঘিলু? আমার মনে পড়ে গেল চৌধুরী সাহেবের ডায়েরিতে লেখা কথাগুলো। তবে তো সত্যিই দেখছি যে দেশন টগরের মূল খাওয়ালে নিরামিষ ভোজী প্রাণীর মধ্যেও সত্যি রক্তের বাসনা জেগে ওঠে। চৌধুরী সাহেব তাঁর ডায়েরিতে লিখেছেন, নিরীহ প্রাণীর মধ্যেও দয়ে বয়ে কার মূর্ধন্য স দেশ, অর্থাৎ বিদ্বেষের জন্ম নেয় বলেই ওই গাছের নাম দেশন টগর, যা নবাবকে খাইয়ে তিনি নবাবকে মানুষের থেকে নিজেকে বাঁচাবার উপযোগী করে তুলেছেন। তাকে হিংস্র করে তুলেছেন, তাকে ক্ষিপ্র করে তুলেছেন। খোঁয়ার থেকে বাইরে বেরিয়ে ইতিপূর্বেই এক গ্রামবাসীকে হত্যা করেছে নবাব। তার রক্ত ঘিলু খেয়েছে, আর এখন চেটে খাচ্ছে বংশীরামের মাথা। কথাগুলো ভাবতে ভাবতেই একটা হিমেল রক্তের স্রোত নেমে আসতে লাগলো আমার মেরুদণ্ড বেয়ে। আমার মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, পালাও পালাও পালাও। সঙ্গে সঙ্গে পেছন ফিরে আমি সোজা ছুটতে শুরু করলাম ঘাটের দিকে। আর সেই অবস্থাতেই আমি বুঝতে পারলাম আমাকে দেখে ফেলেছে সেই মাংসাশী পাঁঠাটা। সেও ছুটে আসছে আমার পেছনে। এক ছুটে ঘাটে পৌঁছে তত্তর করে সিঁড়ি বেয়ে নেমে গেলাম। ঘাটের শেষ ধাপে দেখলাম থলে দুটো রাখা রয়েছে। আমার থলেটা কোনো রকমে তুলে নিয়ে নৌকোতে উঠে বসে তার কাছিটা খুলতে খুলতে তাকালাম ঘাটের দিকে। দেখতে পেলাম ঘাটের ঠিক ওপরের ধাপে এসে দাঁড়িয়েছে সেই দানব পাঁঠা। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাণীটার মুখ, দাড়ি সব লাল রক্তে মাখামাখি। তার ধবধবে সাদা শরীরের নানান জায়গায় লাল রক্তের ছিটে। প্রাণীটা যেন আদিম জিঘাংসার প্রতিমূর্তি। হিংস্র রক্ত জল করা চাহনিতে সে আমার দিকে চেয়ে আছে। আর এরপরেই চাঁদনি রাতের নিস্তব্ধতা খান খান করে পরপর দুটো গুলির শব্দ শোনা যায়। আমার নৌকোর কয়েক হাত তফাতে নদীর জল ছিটকে উঠল। দোতলার বারান্দা থেকে গুলি ছুঁড়ছেন চৌধুরী সাহেব, এবং সম্ভবত সেটা আমাকে লক্ষ্য করে।
গুলির শব্দ হওয়া মাত্রই সেই দানব পাঁঠাটা মুহূর্তের মধ্যে পেছন ফিরে এক ছুটে অদৃশ্য হয়ে গেল। আমার নৌকোর দড়িও খুলে গেল। সেই সময় বইটা খুলে নিলাম আমি। তার আঘাতে আর স্রোতের টানে ছুটে চলল নৌকো। আমার পেছনে পড়ে রইল সেই বাড়িটা, বংশীরামের মৃতদেহ, চৌধুরী সাহেব আর তার রক্ত খেকো তোতাপুরি পাঁঠা নবাব। বাবা, জোর বেঁচে গিয়েছিলেন সেবার, বলুন। হ্যাঁ, সে আর বলতে। পরদিন সকালে পাটনার কাছে একটা ঘাটে গিয়ে ভিড়ল আমার নৌকো। পাটনা থেকে ট্রেন ধরে সোজা কলকাতায় রওনা দিলাম। বাবা, তা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এরপর আমি বেশ কিছু বছর পাঁঠার মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। আর শুধু তাই নয়, পাঁঠার মাংসের দোকানের পাশ দিয়ে যাওয়া আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। কেন জানেন? কেন? আমার খালি মনে হতো দেশন শিকড়ের গুণাবলী নবাবের সন্তানদের রক্তে ছড়িয়ে পড়েনি তো? যে পাঁঠাগুলো কসাইয়ের দোকানে বাঁধা আছে, যাদের মাংস আমি খাবো, তারা কেউ নবাবের বংশধর নয় তো? কে বলতে পারে কোনোভাবে তারা সারা দেশে ছড়িয়ে পড়েনি? হ্যাঁ, বুঝলাম। সত্যিই ভয়ঙ্কর গল্প। হ্যাঁ, যদি এমন কোনোদিনও ঘটে যে যাদের আমরা কেটে খাই তারা একদিন মাংসাশী হয়ে আমাদের উপর চড়াও হলো, তা ভয়ানক হবে। ভয়ানক। হ্যাঁ, আজ এত বছর পরেও যেন আমি চোখ বন্ধ করে ভাবলে দেখতে পাই চাঁদের আলোতে রক্ত মাখা মুখে দাঁড়িয়ে থাকা সেই তোতাপুরি পাঁঠাটাকে। সে যেন প্রেত লোকের জীব। বারবার প্রেসার কুকারের সিটি এবার জানান দিচ্ছে মাংস রান্না হয়ে গেছে। আচ্ছা, আমার যেন এখন মনে হচ্ছে মাংস কেনার সময় দোকানদার বোধহয় বলেছিল পাঁঠাটা তোতাপুরি। হ্যাঁ, আপনার খেতে কোনো অসুবিধা হবে না তো? নইলে আমি অন্য ব্যবস্থা করছি। আরে আরে না না, আপনি যখন খাওয়াতে চাইছেন তখন খেয়েই নি। আমার তো এখন মনে হয় ওরা আমাদের খেয়ে ফেলার আগে আমাদেরই উচিত ওদের খেয়ে ফেলা। হ্যাঁ, তবে হ্যাঁ, তোতাপুরি পাঁঠা হোক বা না হোক, গন্ধতেই মনে হচ্ছে রান্নাটা বেশ ভালোই হয়েছে মজাই। হ্যাঁ, তাছাড়া এই করোনার আবহাওয়াতে মাংস খেলে শুনছি নাকি রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। চলুন তাড়াতাড়ি খাওয়া সেরে এবার স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া যাক, দেরি হয়ে গেল। চলুন চলুন। সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা জাদুকর সত্যচরণ ও তোতাপুরি পাঁঠা। গল্প পাঠে অগ্নি, শেখর, দিব্যেন্দু দত্ত, জয় দুর্গাশঙ্কর, শুভভদ্র, রণজয় সুর, নীলাশিস বসু, সৌরভ রায়। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। নাট্যরূপ ও পরিচালনা শাওলি মজুমদার। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা এবং গানা অ্যাপে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।